ওয়েলকাম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। চ্যানেলে কিন্তু এবার ব্যাক টু ব্যাক গল্প আসছে। এতটা ধারাবাহিকতা কিন্তু আর কোনো স্টোরি চ্যানেলে আপনি পাবেন না। তো সেখানে আপনাদেরও তো কিছু দায়িত্ব থাকে, তাই না? আপনারা প্লিজ গল্পগুলো মন দিয়ে শুনুন, ভালো লাগলে গল্পগুলো লাইক করুন, বন্ধুদের সাথে গল্পগুলো শেয়ার করুন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার থেকেই আমাদের চ্যানেলের গল্পগুলো আপলোড করা হচ্ছে আমাদের ফেসবুক পেজেও। আমি এই গল্পের ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্কটি দিয়ে রাখছি, আপনি সরাসরি সেখান থেকেও আমার ফেসবুক পেজে চলে যেতে পারবেন। আপনারা আপনাদের মতামত আমাকে সেখানেও জানাতে পারেন যে আমরা আর ঠিক কি ইমপ্রুভমেন্ট আনতে পারি। আর বেশি বকবক না করে চলুন শুনে নিই আজকের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প। অজিতদা, অজিতদা, এইদিকে, আরে এইদিকে এইদিকে, এই তো। বর্ধমান স্টেশনের শত কোলাহলের মধ্যেও দীপনারায়ণের গলা স্বর চিনতে আমার বিন্দুমাত্র অসুবিধে হলো না। দীপনারায়ণ, সংক্ষেপে দীপু, কলকাতা মেডিকেল কলেজের 3য় বর্ষের ছাত্র। তার সাথেই বর্তমানে আমার আলাপ। বর্তমানে সে আমার বইয়ের দোকানের অন্যতম পৃষ্ঠপোষক এবং দুষ্প্রাপ্য অনেক বইয়ের ক্রেতা। এই বছর ওর আমন্ত্রণে আমরা, মানে আমি, ব্যোমকেশ, সত্যবতী আর খোকা পুজোর দিন কয়েক দীপুদের পৈতৃক গ্রাম রাজেন্দ্রপুরে কাটাবো বলে এসেছি। বর্ধমান স্টেশন থেকে বেরোনোর ঠিক মুখেই একটা খদ্দরের পাঞ্জাবি আর পায়জামা পরে উস্কো শুষ্ক চুল নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে রয়েছে দীপনারায়ণ। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত প্রচুর স্থাবর অস্থাবর সম্পদের মালিক দীপনারায়ণ বরাবর নিজের সম্পর্কে বেশ উদাসীন। ব্যোমকেশকে দেখেই তার মুখে একটা প্রসন্ন ভাব ফুটে উঠল। ভিড় ঠেলে এগিয়ে এসে ব্যোমকেশের হাত দুখানা ধরে আবেগ জড়িত কণ্ঠে দীপনারায়ণ বলল, অবশেষে এই গ্রামের মাটিতে আপনার চরণ ধুলি পড়লো ব্যোমকেশ বাবু। আমি সেই কবে থেকে অজিতদাকে বলে যাচ্ছি এই ব্যাপারে। আরে এই পটলটা কোথায় গেল? আরে এই পটলা, পটলা, এই ব্যাগগুলো শিগগিরই গাড়িতে তোল। দীপনারায়ণের এহেন হাঁক ডাকে বছর 12-13 একটি ছেলে তাড়াতাড়ি এসে ব্যোমকেশের পায়ের কাছে রাখা সুটকেসে হাত দিতেই ব্যোমকেশ বাধা দিয়ে বলল, না না, এইটুকু ভার আমি নিজেই বহন করতে পারবো দীপনারায়ণ বাবু। তার জন্য ওই বেচারিকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। চলুন। ছেলেটির চোখে মুখে একটা নীরব কৃতজ্ঞতার চিহ্ন ফুটে উঠল, যা আমার চোখ এড়ালো না। বোধহয় ব্যোমকেশ আর সত্যবতীরও চোখ এড়ায়নি বিষয়টা। আমরা দীপনারায়ণ আর পটলের সাথে স্টেশনের বাইরে চলে এলাম। সেখানে একগাদা ঘোড়ার গাড়ির মাঝখানে লুকিয়েছিল একটি ছোট্ট রংচটা মরিস মাইনর গাড়ি। এর মধ্যেই অবশ্য পটল আর সত্যবতীর মধ্যে বেশ ভাব জমে উঠেছে। আমাদেরকে ফেলে ওরা দুজনে কথা বলতে বলতে ততক্ষণে এগিয়ে গেছে গাড়িটার দিকে। 3 থেকে 4 দিন ধরে সত্যবতীর সাথে ব্যোমকেশ অথবা আমার কথাবার্তা এক প্রকার বন্ধই বলা চলে। কি কুক্ষণেই যে কদিন আগের ব্রিটিশ কমিশনের নিখোঁজ হয়ে যাওয়ার তদন্তের ঘটনা সত্যবতীর কাছে আরো ভালো করে ব্যাখ্যা করতে গিয়ে মুখ ফসকে ব্যোমকেশের সাথে আমার বিচ্ছেদের বিষয়টা বলে ফেলেছিলাম। ব্যাস, তারপর থেকেই কিয়াতলার বাড়িতে একদম ঘোর দুর্যোগ নেমে এসেছে। খোকাকে নিয়ে বাপের বাড়িতে চলে গিয়েছিল সত্যবতী। অনেক অনুনয় বিনয় করে ফিরিয়ে নিয়ে এসেছে ব্যোমকেশ। তারপর ইচ্ছে না থাকলেও পুজোর সময় দুজনের হাওয়া পরিবর্তনে আসা। এতটা রাস্তা আস্তে আস্তে গোটা 6 হুঁ ছাড়া আর একটিও কথা বলেনি সত্যবতী। ব্যোমকেশ আর আমি একটা সিগারেট পুরো শেষ করে গাড়ির কাছে পৌঁছে দেখি সত্যবতী, খোকা আর পটল গাড়ির পিছনের আসনটা এক প্রকার দখল করে ফেলেছে। সামনের আসনে আমাদের দুজনের একসাথে বসা সম্ভব নয়, তবে এই মুহূর্তে অনুরোধ করে বিশেষ ফল পাওয়া যাবে না বুঝতে পেরে ব্যোমকেশ আমাকে বলল, এই তোমার কৃতকর্মের ফল না আমাকেও ভুগতে হচ্ছে অজিত। নাও না, নাও না, দাঁড়িয়ে থেকে কি করবে? আরে গাড়িতে উঠে বসো। আমি বরং একটা ভাড়ার গাড়ি নিয়ে নি, যাই। এই কথায় দীপনারায়ণ প্রায় হইচই ফেলে দিল। আরে না না, কি বলছেন ব্যোমকেশ বাবু? হ্যাঁ, আমি থাকতে আপনি যাবেন এই ভাড়ার গাড়িতে? দাঁড়ান দাঁড়ান, আমি এক্ষুনি একটা ব্যবস্থা করছি। এ পটলা, এই গাড়ি থেকে নাম।
হ্যাঁ আমি টাকা দিচ্ছি, তুই বরং অন্য গাড়িতে চলে আয়। সত্যবতী গাড়ির পিছনের আসন থেকে চেঁচিয়ে বলল, পটল যদি গাড়ি থেকে নামে তবে আমি এখান থেকে এক পাও নড়বো না বলে দিচ্ছি। দরকার হলে দুপুরে ট্রেন ধরে কলকাতা ফিরে যাব। খুব শিগগিরই গৃহযুদ্ধ বাঁধতে যায় এই আশঙ্কায় আমি বলে উঠলাম, আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে, আমি না হয় অন্য গাড়িতে যাচ্ছি, তোমরা এগো। এই দীপু বলছি, ঠিকানাটা একটু বলে দাও তো ভাই। বোধহয় এত তাড়াতাড়ি এই জটিলতার থেকে মুক্তি পাবে এই আশা দেবনারায়ণ করেনি। আমার কথায় সে যেন হাঁফ ছেড়ে বাঁচল। মৃদু প্রতিবাদ করে সে চলে গেল ঘোড়ার গাড়িগুলোর জটলার দিকে। একটু পরে ফিরে এলো বৃদ্ধ কচুয়ান এবং তার তুলনায় ততোধিক বৃদ্ধ একটি ঘোড়ার গাড়িকে সাথে করে। দেবনারায়ণ তার নিজস্ব হিন্দি ভাষায় চেঁচিয়ে বলল, तुम इस बाबू को राजेंद्रपुर में पहुंचा दाओ। अरे दाঁড়িয়ে দাঁড়িয়ে মুখ क्या देखता है, ले जाओ बाबू को। বৃদ্ধ লোকটি লুঙ্গিটা হাঁটু অব্দি গুটিয়ে এক মনে দাঁত খুঁজছিল। দেবনারায়ণের কথায় সে ফিক করে হেসে বলল, বাবু আমি বাঙালি, খোট্টা নই। দেবনারায়ণ একটু বিষম খেল, তারপর বোকার মতন হেসে বলল, ये মানে ঠিক আছে ঠিক আছে, উনি অনেক দূর থেকে এসেছেন, নিয়ে চলো। ওই যে অনন্ত মল্লিকের বাড়ি আছে না, হ্যাঁ ওর ওই পাশের গলিটা দিয়ে ঢুকে পুকুরটা পেরিয়ে দোতলা বাড়ির সামনে নামিয়ে দিও। দেবনারায়ণ একরকম আমার অনুরোধ অগ্রাহ্য করে ভাড়াটা মিটিয়ে চলে গেল। আমি গাড়িতে ওঠার পরে বৃদ্ধ কচুয়ান মুখে একরকম চুকচুক শব্দ করতেই অস্থি চর্মসার ঘোড়াটা চিং করে ডেকে উঠে দাঁড়ালো। তারপর বৃদ্ধ লোকটা চাবুকটা শূন্যে কয়েকবার সাঁই সাঁই করে ঘুরিয়ে নিয়ে বলল, চল সিকান্দার, হাওয়ার বেগে চল। সত্যি হাওয়ার বেগই বটে। সিকান্দার মানে ওই অস্থি চর্মসার ঘোড়াটির মধ্যে দেখি অদ্ভুত প্রাণ শক্তি, যেন পক্ষীরাজের মতন তার দুটি অদৃশ্য ডানা রয়েছে। এবড়ো খেবড়ো রাস্তার উপর দিয়ে সে যেন গাড়িটাকে উড়িয়ে নিয়ে চলেছে। মাঝে মাঝে ভয় হচ্ছিল জীর্ণ গাড়িটা এই বুঝি টুকরো টুকরোয় ভেঙে পড়বে। নীল আকাশের দিকে দিকে ভেসে চলেছে পেঁজা তুলোর মতন মেঘের টুকরো। রাস্তার দুপাশে সাদা কাশফুল মাথা দুলিয়ে যাচ্ছে অনবরত। আজ সপ্তমী, গতকাল দেবী দুর্গার বোধন হয়ে গেছে। তার আগমনের জন্যই প্রকৃতি অকৃত্রিম রূপে নিজেকে সাজিয়ে তুলেছে আজ। গাড়ির বড় রাস্তা ছেড়ে মেঠো পথে ঢুকতেই বারবার ঝাঁকুনিতে এক প্রকার গাড়িতে বসা আমার পক্ষে দায় হয়ে পড়ল। সামনে বসা বৃদ্ধ কচুয়ান ততক্ষণে গলা ছেড়ে গান ধরেছে। একটু পরে রাস্তার মোড় ঘুরতেই বড় একটা বাড়ি নজরে পড়ল, বেশ পুরনো অবশ্য। বাড়ির মূল ফটকের সামনে কলা গাছ বসানো, ভেতরে প্রকাণ্ড শামিয়ানা টাঙানো রয়েছে। ছাদ থেকে ঝুলছে রঙিন কাগজের শিকল। রাস্তায় ভিড় করে আছে বয়স্ক ও বাচ্চাদের দল। জায়গা দাও, জায়গা দাও, হটো রাস্তা থেকে, হটো হটো হটো। এইরকম নানা রকম আওয়াজ করতে করতে অদ্ভুত কৌশলে ভিড় কাটিয়ে গাড়িটাকে এগিয়ে নিয়ে চলেছে বৃদ্ধ লোকটা। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কে বলে উঠল, আরে ও কালীচরণ, মল্লিকের ভুঁড়ি বোঝা আসবি না? বুঝলাম আমার সারথীর নাম কালীচরণ। কালীচরণ হেসে কি যেন বলল, কিন্তু চেঁচামেচিতে শুনতে পেলাম না। ভিড়টা পেরিয়ে এসে মোটামুটি একটা ফাঁকা মতন জায়গায় পৌঁছাতেই আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই কি যেন নাম আপনার? হ্যাঁ কালীচরণ বাবু, বলছি এই মল্লিকের ভুঁড়ি ভোজটা কি জিনিস? কালীচরণ এক হাতে ছেঁড়া গেঞ্জির ফাঁক দিয়ে পেট চুলকিয়ে জবাবে বলল, এই বাড়ির নাম মল্লিক বাড়ি। অনেক পুরনো আমল থেকে বংশানুক্রমিক ভাবে ধুমধাম করে পুজো হয়ে এসেছে এই বাড়িতে। এখন 15 বছর ধরে এই বাড়ির পুজোর দায়িত্বে রয়েছেন মল্লিক বংশের বড় ছেলে অনন্ত মল্লিক। এই সপ্তমীর দিন থেকে দশমী অবধি দুবেলা গ্রামে কারোর বাড়িতে রান্না হয় না, বুঝলেন কিনা। গরিব বড় লোক এই জাত ধর্ম নির্বিশেষে সবাই এখানে খেতে আসে। আর মা জননী মা, মা পরমেশ্বরী মা তো এই গাঁয়ের সাক্ষাৎ লক্ষ্মী প্রতিমা।
উনি আছেন বলেই তো পুজো আচ্চার দিনে একটু নতুন নতুন সুতো গায়ে ওঠে গরিবদের। রোজ রাতে কবি গানের আসর বসে, এখানে চলে আসবেন। এলাহি ব্যাপার, একজন থাকছেন যখন নিজের চোখেই দেখতে পাবেন। কালীচরণ দীপনারায়ণের কথা মতো একটা দোতলা বাড়ির সামনে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। বাড়িটা সদ্য রং করা হয়েছে, তবুও দেওয়ালের বড় বড় ফটকগুলোকে লুকানো যায়নি। একতলায় ছোট দাতব্য চিকিৎসালয়টা দেখেই আন্দাজে বুঝে নিলাম এটাই দীপনারায়ণের বাড়ি। কিন্তু এতক্ষণে তো ব্যোমকেশদের চলে আসার কথা, ওরা তো গাড়িতে এসেছে, গেল কই? অবশ্য বেশিক্ষণ ভাবতে হলো না, খানিক পরেই ধক ধক আওয়াজ করতে করতে হাজির হলো মরিস মাইনের গাড়িটা। গাড়ির ছাদের ওপরে খড়ের আঁটি ভর্তি। ব্যোমকেশ গাড়ি থেকে বেরিয়ে হাত পা ঝাড়তে ঝাড়তে বলল, আরে ধন্য আপনার গাড়ি চালানো দীপনারায়ণ বাবু, আপনি পারেন। মাফ করবেন ব্যোমকেশদা, আসলে স্টিয়ারিংটা হঠাৎ করে লক হয়ে যাবে না, আমি বুঝতে পারিনি। গাড়ির ভেতর থেকে পটল দেখি হঠাৎ মুখ বাড়িয়ে বলল, এই জন্য দীপুদা গাড়িটা বের করতে আমি বারণ করেছিলাম। যাক, তাও আজকে খড়ের কাদার উপর দিয়ে গেলে, আগেরবার তো আমাকে নিয়ে একেবারে পানা পুকুরে ডুবে গেছিলে। সত্যবতী খিলখিলিয়ে হেসে উঠল, সাথে সাথে আদো আদো কণ্ঠে খোকাও। সবার সামনে কৌতুকের পাত্র হয়ে যাচ্ছে দেখে দীপনারায়ণ একটু গলা খাকড়ে বেশ মেজাজ নিয়ে বলল, হাই দেবো ছোকরা, বড়দের মুখে মুখে কথা, চুপ কর, যা শিগগির ঘর যা। পটল সত্যবতী আর খোকাকে নিয়ে বাড়ির ভিতরে চলে গেল। সত্যবতীর সাথে পটলকে এই মুহূর্তে ঠিক যেন ছোট ভাইটির মতন লাগছে। দীপনারায়ণ গাড়ির ডিকি খুলতে খুলতে বলল, বুঝলেন ব্যোমকেশবাবু, আসলে পটলের জন্মের পর ওর বাবা মা মারা যায়। তখন থেকেই ও আর ওর দিদি দুজনেই মল্লিক বাড়িতে থাকে। ওর বাবা বলরাম বিশ্বাস, মানে ওই অনন্ত মল্লিক, মানে আসার সময় যার বাড়িতে দেখলেন পুজো হচ্ছে, হ্যাঁ ওই তার পালিত পুত্র ছিলেন। ব্যোমকেশ আমার ও নিজের সুটকেসটা হাতে নিয়ে জিজ্ঞাসা করল, আপনি পটলের কেউ হন? না না, সেরকম কিছু নয়, আসলে ওর জ্যাঠা অনন্ত মল্লিক, হ্যাঁ ওনার চিকিৎসার জন্যই আমি মাঝে সাঝে ওদের বাড়িতে যাই। ভদ্রলোক প্রেশারের রুগী, সেখান থেকেই পরিচয়। ও আমাকে দাদা বলে ডাকে। বাচ্চারা জানেন তো ভালোবাসার কাঙাল। আজকে কলকাতা থেকে আপনারা আসছেন শুনে একরকম জোর করেই আমার সঙ্গে গেছে। ব্যোমকেশ একটু মুচকি হেসে পকেট থেকে সিগারেটের বাক্সটা বের করেও কেন জানি না আবার ঢুকিয়ে রাখল। দীপনারায়ণ অনেক কসরত করে গাড়িটাকে বাড়ির পাঁচিলের পাশে দাঁড় করিয়ে আমাদের নিয়ে গেল বাড়ির ভেতরে। বাড়িটা পুরনো হলেও চারপাশে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ঝকঝকে মেঝে, বাড়ির ধার বরাবর নানান ধরনের পাতাবাহার গাছ বসানো। একতলায় বেশ বড় বড় খানতিনে ঘর এবং বারান্দার শেষের ঘরটা বোধহয় রান্নাঘর। দীপনারায়ণ ওই তিনটে ঘরের একটা দরজার সামনে দাঁড়িয়ে তালা খুলতে খুলতে বলল, এটা আপনার আর বৌঠানের ঘর ব্যোমকেশবাবু, আমি গুছিয়ে রেখেছি। অজিতবাবু, আপনার ঘরের পাশে। ঘরটা বেশ বড়, সাদা মার্বেল পাথরের নকশা করা মেঝে, মাঝখানে একটা প্রকাণ্ড বাহারি খাট, খাটের উল্টো দিকে দেওয়াল জোড়া জানলা, খাটের উপর নরম তুলতুলে গদি, লাল মখমলের চাদর। ব্যোমকেশ সুটকেসটা মেঝেতে নামিয়ে এবার সিগারেট ধরিয়ে জানলার কাছে চলে গেল। আমি আমার নিজের সুটকেসটা নিয়ে পাশের ঘরে যেতেই অবাক হয়ে গেলাম, কারণ সেই ঘরে খাটের ওপর খোকাকে কোলে নিয়ে একেবারে রাজরানীর মতন বসে রয়েছে সত্যবতী। দীপনারায়ণ অবাক হয়ে বলল, আরে বৌঠান, আপনার জন্য তো পাশের ঘরে ব্যবস্থা করেছি, আর আপনি এই ঘরে কেন? এই ঘরে মেয়ে মানুষের থাকা নিষেধ নাকি? না মানে আপনি এই ঘরে থাকবেন আর ও ঘরে ব্যোমকেশদা। আমি পটলকে একটু জল আনতে পাঠিয়েছি, খোকার গা হাত পা মুছিয়ে দেব বলে। দেখুন তো এসেছে কিনা। দীপনারায়ণ চুপচাপ ঘর থেকে বেরিয়ে গেল, পিছন পিছন আমিও। কি করব বুঝতে না পেরে বাধ্য হয়ে পাশের ঘরের পর্দা সরিয়ে বন্ধুবর ব্যোমকেশের ঘরে ঢুকতেই সে বলে উঠল, কি হে অজিত,
খিদে পেয়েছে, পেটে কিছু পড়বে না নাকি? ঘরে তো চাকর বাকর কাউকে দেখছি না। আর তার থেকে বড় কথা, চাকর আদৌ আছে কিনা সন্দেহ। আলবাত আছে। যে লোক নিজের জুতোটাও গুছিয়ে পড়তে পারে না, সে এত বড় বাড়ি পরিচ্ছন্ন রাখে কিভাবে? কি যে বলো তুমি! এই তুমি না চোখ থাকতেও অন্ধ, জানো তো অজিত। ওর সাথে এতক্ষণ ছিলে, ওর পায়ের দিকে খেয়ালই করনি তুমি। যে বলি তোমায়, তুমি দেখতে পাওনি ভদ্রলোক দু পায়ে দুখানা আলাদা জুতো পরে ঘুরছেন? কি যে করো না তুমি! তুমি আবার রহস্য রোমাঞ্চ উপন্যাস লেখো। বলো কি? হ্যাঁ, যাকে এখন যাও দেখি, আমার সুটকেসটা থেকে দাবাটা বের করো। পেটে খিদে না মিটুক, অন্তত মনের খিদেটা তো মিটুক। নাও নাও নাও, দেরি করো না। সে কি, তুমি এখানেও দাবা নিয়ে এসেছো? বন্ধু, আর যেখানে যাও না রে ভাই, সপ্ত সাগর পার, কাতুকুতু বুড়োর কাছে চেও না খবরদার। ব্যাস, ব্যোমকেশকে আবার আবোল তাবোলে পেয়েছে। আমি জানি এখন ওকে যাই জিজ্ঞেস করি না কেন, ও শুধু আবোল তাবোলের বুলি আউড়ে যাবে। অনন্ত মল্লিকের বাড়িতে ভুঁড়িভোজের আমন্ত্রণটা আমাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল। ব্যোমকেশের সাথে দাবায় দুবার হেরে যখন খিদেতে পেটে ছুঁচোয় ডন মারছে, মনে মনে দীপনারায়ণের 14 পুরুষের গালমন্দ করছি, ঠিক তখনই একদম শান্তিপুরি ধুতি আর কলকা করা পাঞ্জাবি পরে হাসি মুখে দীপনারায়ণের প্রবেশ ঘটল। তাকে দেখেই আমি রীতিমতো তেলে বেগুনে জ্বলে উঠলাম। বললাম, কি হে দীপনারায়ণ, অতিথিকে কি উপসে মারবে বলে ঠিক করেছো তোমরা? জিভ কেটে দীপনারায়ণ বলল, এ মাছি, ছি ছি ছি, তা নয় তা নয়, বৌঠান খোকাকে নিয়ে অনেক আগেই চলে গেছে। ব্যোমকেশ দু চোখ কপালে তুলে জিজ্ঞেস করলো, হ্যাঁ, সে কি? কোথায় চলে গেছে? অনন্ত মল্লিকের বাড়ি, সেখানে আজকে ভুঁড়িভোজ। পূজার কদিন গ্রামে রান্না বান্না হয় না। কিন্তু ওখানে তো ওদের কেউই চেনে না। কে বললো চেনে না? ও বাড়ির লোক এখন আপনার পথ চেয়ে বসে আছে। আরে বোঝো ঠেলা। অজিত, তাহলে গাত্রোত্থান করো, ক্ষুধাগ্নিকে নির্বাপিত করে আসা যাক। ও ভালো কথা দীপনারায়ণ বাবু, বলছি যে দয়া করে আপনার গাড়িটা আর নেবেন না, আমরা হেঁটেই যাব। তা দরকার হবে না ব্যোমকেশ বাবু, মল্লিক বাড়ির ফিটন আমাদের বাড়ির দরজার সামনে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে। অনন্ত মল্লিকের বাড়িতে যখন পৌঁছালাম তখন ঘড়ির কাঁটা একটার ঘর পেরিয়ে গেছে। বিশাল দালানের দুপাশে সারিবদ্ধ হয়ে শখানেক লোক বসে রয়েছে। দালানের এক কোণে স্তূপীকৃত করে রাখা রয়েছে পাহাড় প্রমাণ কলা পাতা। ঠিক তার পাশেই বাঁশ, খড়ের ছাউনি দিয়ে একটা অস্থায়ী জায়গা করা হয়েছে। 40 লোক হাতে বালতি আর একটা বড় চামচ নিয়ে বারবার সেই জায়গা থেকে দালান অব্দি ছোটাছুটি করে বেড়াচ্ছে। খিচুড়ি আর পায়েসের গন্ধে পুরো জায়গাটা ভরে উঠেছে। আমি অবাক চোখে এক মনে এই বিশাল কর্মযজ্ঞ দেখছিলাম। দীপনারায়ণ বলল, চলুন অজিতদা, এইবারে মণ্ডপের দিকে যাওয়া যাক, ওখানেই সবাইকে পেয়ে যাব। হ্যাঁ, হ্যাঁ চলো, ওইদিকেই যাওয়া যাক। আচ্ছা, সত্যবতী আর খোকাকে তো দেখছি না। ব্যোমকেশও আমার কথায় সায় দিয়ে বলল, আমারও একই প্রশ্ন, কোথায় ওরা? পুজোর ওখানে সবাই আছে। পুজোর মণ্ডপটা বাড়ির ঠিক পেছন দিকে, বেশ কিছুটা হেঁটে যেতে হয়। ইট দিয়ে বাঁধানো পথের দুপাশে লতা পাতার জঙ্গল, তাতে ছোট ছোট প্রজাপতির মতন ফুল ফুটেছে। মণ্ডপে যাওয়ার পথের পাশে একটা বড় পুকুর, উপর থেকে বাঁধানো সিঁড়ি চলে গেছে নিচ অব্দি। পুকুরের ধার ঘেঁষে ডালপালা মিলে দাঁড়িয়ে রয়েছে একটা প্রকাণ্ড বটগাছ, তার শিকড়গুলো নেমে গেছে জলে। দীপনারায়ণের মুখে শুনলাম অনন্ত মল্লিকের প্রপিতামহ নাকি এই পুকুরটা খনন করার সময় অষ্টধাতুর দুর্গা মূর্তিটা পান। আগে নাকি এত বড় বাড়ি ছিল না,
তাছাড়া অনন্ত মল্লিকের পূর্বপুরুষদের আর্থিক অবস্থা সে সময় তলানিতে ঠেকেছিল। ওই মূর্তিটা পাওয়ার পর থেকেই অদ্ভুতভাবে চরচর করে তাদের ব্যবসায় লাভের পারদ বাড়তে শুরু করে। এইসব কথায় কথায় আমরা মণ্ডপের সামনে এসে পৌঁছলাম। মণ্ডপটা অনেকটা গোল বৃত্তের মতন, বোধহয় উপরের গম্বুজে ওম লেখা ছিল, তবে সেটার অনেকটাই এখন লুপ্ত হয়ে গেছে, রং ছুটে গেছে মণ্ডপের জায়গায় জায়গায়। ভিতর থেকে ঢাকের বাজনা ভেসে আসছে। বোমকে স্বগতোক্তি স্বরে বলল, পুজোর আগে এই জায়গাটা একটু মেরামত করার দরকার ছিল মল্লিকবাবুর। বেমানান, বড্ড বেশি বেমানান। তবে সব থেকে আশ্চর্য হলাম মণ্ডপের ভেতরে ঢুকে। ঠিক মাঝখানেই রয়েছে একটি অষ্টধাতুর ফুট 7 দুর্গা মূর্তি। তার পিছনেই স্থাপন করা হয়েছে আমাদের সবার চিরপরিচিত দেবী দুর্গার মাটির বিগ্রহ। পুরোহিত সেই বিগ্রহটাকেই পুজো করছেন, আর অষ্টধাতুর আসল মূর্তিটাকে একটি লোহার খাঁচার মধ্যে রাখা হয়েছে। মণ্ডপের মাঝামাঝি একটি পর্দা ঝুলিয়ে রাখা, পর্দার ওপারে মহিলাদের বসার ব্যবস্থাও করা হয়েছে। হঠাৎ ব্যোমকেশ আমাকে গুনগুন করে বলল, অজিত, এদিকে এসো, দেওয়ালগুলো একবার ভালো করে দেখো। ব্যোমকেশের কথা মতো দেওয়ালের দিকে তাকাতেই এক প্রচন্ড বিস্ময় আমার মুখ আপনা থেকেই হাঁ হয়ে গেল। কারণ দেওয়ালের গায়ে অত্যন্ত সযত্নে নিখুঁতভাবে আঁকা রয়েছে বিভিন্ন গ্রহের ছবি। দেখে মনে হবে এই ছবি কোনো মানুষের হাতের কাজ নয়, এ যেন স্বর্গের কোনো শিল্পী নিজের হাতের দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। এই যে জেঠু চলে এসেছেন। মুগ্ধতার ভাবটা কেটে গেল দীপনারায়ণের গলার আওয়াজে। পিছনে ঘুরে দেখি একজন বিশালাকার বৃদ্ধ লোক সাদা উড়নি আর ধুতি পরে হাত জোর করে দাঁড়িয়ে রয়েছেন। বৃদ্ধের মাথায় অল্প কাঁচা পাকা চুল আর ঠোঁটের নিচে পাকানো গোঁফ, অনেকটা যেন রামায়ণের প্রাগৈতিহাসিক পৃষ্ঠা থেকে স্বয়ং দশানন উঠে এসেছেন। দীপনারায়ণ বলল, জেঠু, নিয়ে এলাম আজকের অতিথিকে। ব্যোমকেশবাবু, ইনি হচ্ছেন এই বাড়ির বড় ছেলে অনন্ত মল্লিক। অনন্ত মল্লিক দীপনারায়ণকে হাত তুলে থামিয়ে দিয়ে ব্যোমকেশকে বলল, আচ্ছা, তোমাকে তুমি করেই বলছি, কিন্তু আমার থেকে তুমি অনেক ছোট। দীপুর কাছ থেকেই 1 সপ্তাহ আগে তোমাদের আসার খবর জেনেছি। তাছাড়া নন্দদুলাল, চিনতে পারছো তো, যার দাদার মৃত্যুর কেসটা তুমি সমাধান করেছিলে, ওর মুখে তোমার অনেক সুনাম শুনেছি, তাই দেখা করার ইচ্ছে হয়েছিল। তবে মা যে এভাবে দেখা করিয়ে দেবে তা বুঝতেই পারিনি। আরে দেখো দেখো, তোমাদের দাঁড় করিয়ে রেখেছি, এসো, তোমরা আমার সাথে এসো। মল্লিক মশাইয়ের পিছন পিছন আমরা মাটির বিগ্রহের সামনে সত্যবতী আর খোকাকে দেখতে পেলাম। সত্যবতী অন্যান্য মহিলাদের সাথে মিলে ফল কাটতে ব্যস্ত। আরেকটি বছর 20-22 মেয়ে খোকাকে কোলে নিয়ে দোল খাওয়াচ্ছে। তবে পটলকে দেখা গেল না এখানে। চঞ্চলা, মা চঞ্চলা, এদিকে একবার আয় তো মা। মল্লিক মশাই সেই গুরুগম্ভীর ডাক শুনে খোকাকে কোলে নিয়ে সেই মেয়েটির সামনে এসে দাঁড়ালো। পানপাতা আকৃতির মুখটা বড়ই মায়াবী। চোখ দুটো দেখলে মনে হয় যেন অনেক অব্যক্ত কথা জমে রয়েছে, কিন্তু দীপনারায়ণকে দেখে সেই চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। মল্লিক মশাই বললেন, এনাদেরকে বসবার ব্যবস্থা করে দে। আর হ্যাঁ, ভালো কথা, ঠাকুর মশাইকে বল যেন একটু প্রসাদী ফলের ব্যবস্থা করে দেন খুব শিগগির। ব্যোমকেশবাবু, আমি খাওয়া দাওয়ার ওখানে যাচ্ছি। হ্যাঁ, বুঝতেই পারছেন, এক হাতে সামলাতে হচ্ছে সব ব্যাপারটা। ওই মধ্যাহ্ন ভোজনের সময় কথা হবে। হ্যাঁ। যাকে উদ্দেশ্য করে কথাটা বলা, তিনি তখন আর চোখে তাকিয়েছিলেন সত্যবতীর দিকে। লাল পাড় গরদের শাড়িতে সত্যবতীকেও তখন দেবীর মতন লাগছিল। বাধ্য হয়ে আমি ঘাড় নেড়ে অনন্ত মল্লিকের সম্মান রক্ষা করলাম। চঞ্চলা খোকাকে সত্যবতীর কোলে বসিয়ে মণ্ডপের বাইরে চলে গেল। ফিরেও এলো একটু পরে, তবে সাথে একজন মাঝ বয়সী লোককে নিয়ে। লোকটার গায়ের রং কাঁচা হলুদের মতন, কপালে সিঁদুরের ফোঁটা
পিছনের লম্বা টিকিটা কোমর অবধি নেমে এসেছে। লোকটার হাতে কাঁসার থালায় কাটা ফল আর মিষ্টি। চঞ্চলার থেকে জানতে পারলাম ইনি এখানকার প্রধান পুরোহিত সোহনলাল শাস্ত্রী। বংশানুক্রমিকভাবে এরাই নাকি অনন্ত মল্লিকের বাড়ির দুর্গাপূজা করে এসেছেন। অবশ্য এরপর আমাদের মধ্যে শ্রীমান পটল এসে দুষ্টুমি শুরু করে দেওয়ায় আমাদের কথাবার্তা আর বেশি দূরে এগোয়নি। সপ্তমীর ভরিভোজ মিটতে মিটতে প্রায় 3টে বেজে গিয়েছিল, আর আমাদের মধ্যাহ্নভোজে বসতে বসতে প্রায় 4টে। ততক্ষণে অবশ্য পেটের খিদে পেটেই মরে গেছে, তবে খাওয়ার আয়োজনে কমতি ছিল না। ধবধবে সাদা ভাত, বেগুনি, মুগ ডাল, ছানার ডালনা, বাদাম দিয়ে ফুলকপির তরকারি, রাজভোগ এবং বিশেষভাবে তৈরি চালের পায়েস, যেটা নাকি ঠাকুরের কাছে এই গাঁয়ের গোয়ালদের উৎসর্গ করা দুধ থেকে তৈরি হয়। মল্লিক মশাইয়ের বাড়িটা বাইরে থেকে জরাকীর্ণ হলেও ভেতরটা কিন্তু চমৎকার। দামি দামি সব পাথরের মূর্তি, হরেক রকমের ঝাড়বাতি প্রমাণ করে দেয় যে মল্লিকদের পূর্বপুরুষ যথেষ্ট শৌখিন ছিলেন। দেওয়ালের ঘুলঘুলিতে লাগানো বেলজিয়াম কাঁচের ওপর শেষ বিকেলে সূর্যের আলো পড়ে নানান রং বেরঙের প্রতিচ্ছবি তৈরি করেছে বারান্দা জুড়ে। খাবার পরিবেশন করছিল দীপনারায়ণ ও বাড়ির মহিলারা। তাদের মধ্যে সত্যবতীও ছিল। কয়েক ঘন্টার ব্যবধানেই ও যেন এই বাড়িরই একজন হয়ে উঠেছে। রান্নাঘরের ভেতর থেকে খাবার পরিবেশনের তদারকি করছিলেন বড় বউ, অর্থাৎ অনন্ত মল্লিকের স্ত্রী হেমাঙ্গিনী। ব্যোমকেশের পাতে বেগুনি দেওয়ার সময় শুনলাম সত্যবতী গুনগুন করে বলছে, তোমার কিন্তু অম্বলের ব্যামো আছে, ভাজাভুজি বেশি খেও না। বেশ ভালোই আছে দুজনে। সত্যবতীর দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বেগুনিতে বেশ একটা বড় সড়ো কামড় দিয়ে ব্যোমকেশ মল্লিক মশাইকে জিজ্ঞেস করলো, অনন্তবাবু, মানে আমিও আপনাকে জ্যাঠামশাই বলেই ডাকছি, কিছু মনে করবেন না। আপনাদের মণ্ডপে হাতে আঁকা কিছু ছবি দেখলাম, চমৎকার কাজ। কে এঁকেছে ওগুলো? অনন্ত মল্লিক তার পায়েস মাখা হাতটা চাটতে গিয়ে যেন থমকে গেলেন। তারপর বারান্দার ধার ঘেঁষে উঠে যাওয়া সিঁড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে জবাব দিলেন, সবই অদৃষ্ট ব্যোমকেশ, সবই অদৃষ্ট। ছবিগুলো আমার ভাই পরাশর মল্লিকের আঁকা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ছিল। অনেক পয়সা খরচ করে ইতালি থেকে ওকে পড়িয়ে নিয়ে এসেছিল বাবা। ছোটবেলায় আঁকার হাত বেশ ভালো ছিল। ইতালিতে থাকাকালীন সেই হাত আরো শক্ত হয়। বিদেশ থেকে বাড়ি ফিরেই অধ্যাপনার পাশাপাশিও ওই মণ্ডপের দেওয়ালের কাজগুলো শুরু করে। কিন্তু এসব করে আর কি লাভ বলুন? কেন? কেন মানে, পরাশর তো আর নিজের মধ্যে নেই। সে এখন পুরোপুরি মানসিক ভারসাম্যহীন। মেজ ভাই বলরাম মারা যাওয়ার শোকটাও নিতে পারেনি। তার উপর চঞ্চলার পটলাকে রেখে ওর বাবা মায়ের চলে যাওয়া। পরিবারের ভেতরের কথা আর কি বলবো। সপ্তমীর বিকেলটা কেমন যেন ম্লান হয়ে গেল। দেখলাম একটু দূরেই রান্নাঘরের চৌকাঠে আসন পেতে খেতে বসেছে পটল। তাকে খাইয়ে দিচ্ছে চঞ্চলা। তাদের ওই অবস্থায় দেখে অজান্তেই আমার চোখের কোণটা কেমন যেন ভিজে গেল। ব্যোমকেশের পাশে খেতে বসেছে দীপনারায়ণ। খাওয়া থামিয়ে দিয়ে সে বলে উঠল, এটুকু শুনেই চোখে জল আসছে অজিতদা। এবারই আনাচে কানাচে এরকম অনেক দুঃখের কাহিনী লুকিয়ে রয়েছে। কদিন থাকুন, থাকলে সবই শুনতে পাবে। ঠিক এমন সময় এমন একটা কাণ্ড ঘটল যার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। দোতলা থেকে হঠাৎ প্রথমে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা গেল। পর মুহূর্তেই সপাত সপাত করে চাবুক জাতীয় কিছু আঁচড়ানোর আওয়াজ, আর তারপরে ক্রন্দন মিশ্রিত আর্তনাদ শোনা গেল। ওরে বাবা রে, আরে আমাকে মেরো না, আরে আরে বাঁচাও, বাঁচাও, ওরে আমাকে মেরো না, ওরে। মল্লিক মশাইয়ের ইশারাতে দীপনারায়ণ খাওয়া ছেড়ে দৌড়ে গেল সেদিকে। হেমাঙ্গিনীও সন্ত্রস্ত মুখে রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন।
এইসব গন্ডগোলের মাঝখানে খোকা রান্নাঘর থেকে দৌড়ে এসে ব্যোমকেশকে জড়িয়ে ধরে ঠক ঠক করে কাঁপতে শুরু করলো। আমি হতভম্ব হয়ে জিজ্ঞেস করলাম, এ কি হয়েছে? মল্লিক মশাই নির্বিকার চিত্তে হাত চাটতে চাটতে বললেন, পরাশর খেপে গেছে। ও বেটা খেপে গেলে প্রচন্ড ভায়োলেন্ট হয়ে ওঠে, একে তাকে কামড়ে দেয়, সামলানো বিভৎস কঠিন হয়ে পড়ে। তখন এইসব নিত্যদিনের ব্যাপার, চাকররা আছে সামলে নেবে, আপনি খান। এইসব ঘটনাচক্রে আমার আর ব্যোমকেশের ভালো করে খাওয়া হলো না। পাতে থাকা ভাতগুলো একপাশে সরিয়ে রেখে উঠে পড়লাম আমরা। খাওয়া শেষ করে মল্লিক মশাই মুখ ধুয়ে পাঞ্জাবির পকেট থেকে একটা ছোট্ট টিনের কৌটো বের করে কয়েকটা লবঙ্গ আর ইলাচ দানা মুখে দিয়ে বারান্দায় ভাঁজ করে রাখা আরাম কেদারাটা খুলে তাতে বসে চোখ বুঝলেন। ব্যোমকেশ খোকাকে কোলে নিয়ে কিছুক্ষণ আদর করে তারপর ওকে রান্নাঘরে দিয়ে এসে আমাকে বলল, আরে এই অজিত, চলো মণ্ডপ থেকে আরেকবার ঘুরে আসা যাক। না না থাক, একেবারে দীপনারায়ণের ঘরে গিয়ে বিশ্রাম নেব নয়। এই তুমি না দিন দিন বড্ড কুঁড়ে হয়ে যাচ্ছ জানো তো। আমরা এখানে কি করতে এসেছি? কি করতে আবার? পুজোর ছুটি কাটাতে। আর একটু পরেই সন্ধ্যা নামবে, সপ্তমীর সন্ধ্যারতি শুরু হয়ে যাবে, আর তুমি বলতে চাও পুজোর ছুটি কাটাতে এখানে এসে সন্ধ্যারতি না দেখে বাড়ি ফিরে গিয়ে নাক ডাকবো? হ্যাঁ, কি করে বলো তুমি এগুলো? আরে না, আমি ওটা বলতে চাইনি আসলে। ঠিক আছে চলো। আমরা সদর দরজা দিয়ে বেরোতে যাব এমন সময় দীপনারায়ণ পেছন থেকে বলল, ব্যোমকেশ বাবু, আমি বৌঠানার খোকাকে রেখে আসতে যাচ্ছি। মল্লিক মশাই চেয়ার থেকে উঠে বসে অবাক হয়ে বললেন, এ বাবা, সে কি? একটু পরেই সন্ধ্যারতি হবে, মাকে শীতল ভোগ নিবেদন করতে হবে, এখন চলে গেলে চলবে কি করে? আগে জেঠিমাও তাই বললেন, কিন্তু বৌঠান থাকতে চাইছেন না, বলছেন পরে আবার সন্ধ্যের দিকে আসবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, রতনকে বলে গাড়িটা নিয়ে যাও। ব্যোমকেশ হঠাৎ দাঁড়িয়ে পড়ে হেসে বলল, দীপনারায়ণ বাবু, আপনাকে আর কষ্ট করে যেতে হবে না, এখানে অনেক কাজ আছে। আপনি বরং ওই চাবিটা দিন, আমরা যাচ্ছি। সত্যর সঙ্গে একসাথেই ফিরবো। নতুন জামা কাপড় তো সব সুটকেশ বন্দি হয়ে পড়ে আছে। তাহলে আমি এখন আসি জ্যাঠামশাই, সন্ধ্যায় দেখা হবে। মল্লিক মশাই হেসে ঘাড় নাড়তেই দীপনারায়ণ চাবিটা বিনা আপত্তিতে ব্যোমকেশের হাতে দিয়ে আমাদের বাড়ির মূল দরজা অব্দি এগিয়ে দিল। বাইরেই ফিটানটা দাঁড়িয়ে রয়েছে। সত্যবতী আর খোকাকে গাড়িতে তুলে দিয়ে ব্যোমকেশ আর আমি হাঁটতে শুরু করলাম। হেমাঙ্গিনী দেবীও এসেছিলেন আমাদের সাথে। সত্যবতীর মাথায় পরম স্নেহে হাত বুলিয়ে বললেন, 6:30 নাগাদ গাড়ি চলে যাবে, তৈরি হয়ে থেকো সবাই কিন্তু। হ্যাঁ, ব্যোমকেশ আর আমি পাশাপাশি হাঁটছিলাম। মেটো পথ ধরে মাঝে মাঝেই মালপত্র বোঝাই গরুর গাড়ি কেঁচুর কেঁচুর আওয়াজ তুলে চলে যাচ্ছে। কেউ কেউ আবার নতুন জামা কাপড় পরে বাচ্চার হাত ধরে ঘুরতে বেরিয়েছে। গন্তব্য খুব সম্ভবত মল্লিক বাড়ি। রাস্তার ধারে খোলা আকাশের নিচে উনুন ধরিয়ে জিলিপি ভাজছে একটা লোক। তার পাশে দাঁড়ানো ছোট্ট ছেলেটা সেই ভাজা জিলিপিগুলোকে রসের মধ্যে অতি সাবধানে ডুবিয়ে তুলছে। তাকে ঘিরে জটলা বাঁকিয়ে রয়েছে প্রায় গোটা 10 লোক। সত্যবতী আর খোকাকে নিয়ে ফিটেনটা দূরে মিলিয়ে যেতেই ব্যোমকেশ রাস্তার ধার থেকে কয়েকটা কাশফুল তুলে নিয়ে একটা অদ্ভুত কথা বলে বসল। জানো অজিত, চঞ্চলার বাবা মা আত্মহত্যা করেছে, স্বাভাবিকভাবে মারা যায়নি। কে বলল? কি আর বলবে, চঞ্চলা বলেছে আমাকে। চঞ্চলা? কিন্তু কখন বলল? সারাক্ষণ আমার আর সত্যবতীর মুখের দিকে তাকিয়ে থাকলে চলবে বন্ধু? একটু বুদ্ধিটাও খরচা করতে শেখো। দেখনি, খোকাকে দিতে আমি রান্নাঘরে ঢুকেছিলাম। ও হ্যাঁ, তাই তো। কিন্তু তোমাকে হঠাৎ করে ও কথা বলল কেন?
হ্যাঁ, কারণ ওদের গ্রামের পাশের গ্রাম মালতীপুর, এখান থেকে ওই 3-4 কিলোমিটার মতো হবে। সেই গ্রামে কারোর ঘরে কন্যা সন্তান জন্মানো মানে অভিশাপ। বাপরে, সে আবার কিরকম কথা? যাকে ওসব বাদ দাও, চলো জিলিপি খাওয়া যাক। মানুষ মাঝে মাঝে ভাবে এক, আর হয়তো ভগবান সেই ভাবনায় জল ঢেলে দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত হয়ে থাকেন। সন্ধ্যার দিকে আমরা সবাই মল্লিক বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়েই ছিলাম। ঠিক বেরোনোর মুখেই শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি, তার সাথে বিকট শব্দে বাজ। ব্যবসা গরমটা অবশ্য দুপুর থেকেই ছিল, কিন্তু আকাশে মেঘের কণা মাত্র না থাকায় ঘুণাক্ষরেও আন্দাজ করা যায়নি যে সন্ধ্যাবেলা পরিস্থিতি এমন জায়গায় দাঁড়াবে। দীপনারায়ণের বাড়িতে চাকর দুজন, বলা বাহুল্য ওরা দুজনেই মল্লিক বাড়িতে কাজে ব্যস্ত। এখন অনেক খুঁজে পেতে রান্নাঘর থেকে একটা ক্ষয়ে যাওয়া মোমবাতি জোগাড় করে আপাতত তাতেই কাজটা চালিয়ে নিতে হচ্ছে। আসলে দীপনারায়ণ পুজোর কাজে এতটাই ব্যস্ত ছিল যে বেচারা বোধহয় এদিকে তাকানোর সময় পায়নি। সত্যবতী ব্যোমকেশের ঘরে খাটের উপর বসে জানলা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে। ওদিকে খোকা আপন মনে মেঝেতে বসে ব্যোমকেশের নিয়ে আসা কাশফুলের গোছাগুলোকে নিয়ে এক মনে খেলে চলেছে। আমরা দুজনেই সিগারেট ধরিয়ে অন্ধকারে বারান্দায় বসেছিলাম। হঠাৎ বৃষ্টির ঝমঝম শব্দের মধ্যেই আর একটা আওয়াজ আমাদের কানে এসে পৌঁছালো। কেউ যেন দরজার কড়া নাড়ছে। প্রথমে ভাবলাম কানের ভুল, এত অন্ধকারে দুর্যোগের মধ্যে আবার কে ডাকতে আসবে। তবে অচিরেই সেই ভুল ভাঙল, কারণ দরজার কড়া নাড়ার আওয়াজের সাথে একটা অতি পরিচিত কণ্ঠস্বর যোগ হয়েছে। দীপনারায়ণ, দীপনারায়ণ ডাকছে। আমি উঠতে যাচ্ছিলাম, কিন্তু ব্যোমকেশ বলল, এ দাঁড়াও, তুমি খোকার কাছে থাকো, আমি দেখছি। ব্যোমকেশ চলে যেতেই আমি ঘরের ভেতরে চলে এলাম। মোমবাতিটা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে, একটু পরেই হয়তো নিভে যাবে। আমি চৌকাঠ পার হয়ে বলতে যাওয়ার আগেই দেখলাম হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো ব্যোমকেশ। অজিত, শিগগির তৈরি হয়ে নাও, বেরোতে হবে। মল্লিক বাড়িতে বিকেলের পর থেকে পরাশর মল্লিক আর হিমাঙ্গিনী দেবী দুজনকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি আর সত্যবতী একসাথে চেঁচিয়ে উঠলাম, হ্যাঁ বলো কি? বাইরে ফিটানটা তৈরি ছিল, আমরা গিয়ে বসা মাত্রই সেটা ঊর্ধ্বশ্বাসে চলতে শুরু করলো। বৃষ্টির বেগ আরো বেড়েছে, বাতাসের শোঁ শোঁ শব্দের সাথে ক্রমাগত পাল্লা দিয়ে চলেছে ঘোড়ার খুঁড়ের শব্দ। জানলা দিয়ে বৃষ্টির ঝাপটে এসে ভিজিয়ে দিচ্ছিল আমাদের। দীপনারায়ণ আমাদের উল্টো দিকের আসনে মাথা নিচু করে বসেছিল। সকালের সেই ধুতি পাঞ্জাবি এখন জলে কাদায় ভিজে শরীরের সাথে লেপ্টে আছে একদম। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, কখন ঘটলো ঘটনাটা? আমরা সঠিক জানি না ব্যোমকেশদা। ঝড়ের মধ্যে ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম। তার মধ্যে আরতি দেখার জন্য মানুষের ভিড়, তাদের সবাইকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া, পুজোয় যাতে কোনো বিঘ্ন না ঘটে তা দেখা, এসবের মধ্যে মূল বাড়িতে ঢোকার আর সময় পায়নি। তখন 5:30 কি 6:45 হবে। শুনেছি নিয়ম অনুযায়ী ওই সময় পরাশর মল্লিক খই আর দুধ খান। সময় মতো ওনার ঘরে এটা পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল চঞ্চলার। চঞ্চলা সেই মতো আজকে গেছিল, কিন্তু দোতলায় উঠে দেখতে পায় ঘরের দরজা খোলা, মেজময় কাগজপত্র ছড়ানো, আর সেখানে আর কেউ নেই। আর আপনার জ্যাঠাইমা? আপনাদের সঙ্গে দেখা করার পরে পুজোর জোগাড়ে তিনি মণ্ডপে চলে যান। শুনেছি সেখানে কিছুক্ষণ থাকার পরে তিনি কাউকে না জানিয়ে সেখান থেকে বেরিয়ে গিয়েছেন। পুলিশে খবর দেওয়া হয়েছে? তাছাড়া ওনার আত্মীয় স্বজন? জ্যাঠাইমা পুরনো দিনের মানুষ, ঘর থেকে কাউকে কিছু না জানিয়ে একা একা কোনোদিনও বের হন না। তাছাড়া আজকে বিকেলে নিমন্ত্রিত অতিথিদের মধ্যে রাজেন্দ্রপুর থানার দারোগাও ছিলেন। কাকতালীয়ভাবে নিমন্ত্রণ রক্ষা করার জন্য উনি ঝড় আসার আগে হাজির হয়ে গিয়েছেন। আরে ও আব্দুল চাচা, এ কোথা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছ? বাপরে বাপ, কি ঝাঁকুনি! মালতীপুরের রাস্তাখানা ধরছি বাবুরা। ওই দিককার রাস্তায় গাড়ি নিয়ে যাইব না, বড্ড পিছল, ঘোড়ায় আসার খাইব, আপনাকে ক্ষতি হইয়া যাইব। তারপর
আগে বলবেন তো ব্যোমকেশ বাবু, জানলা নামিয়ে দিন শিগগিরই। আগে চোখটা বন্ধ করুন, বাইরে তাকাবেন না কিন্তু ভুল করেও। কিন্তু কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমি। ও অনেক কথা আছে চাচা, ও বাড়ির দিকে তাকাবে না একদম। মাথা গান খারাপ হইয়া গিয়েছে নাকি তোমার? আমি অনেক আগে গামছা দিয়া বাইন্ধা নিছি, এখন আল্লাহ ভরসা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর দীপনারায়ণ আমাদের সাথে একটিও কথা বলেনি, সারাক্ষণ মুখে বিড় করে গেছে শুধু। অনন্ত মল্লিকের বাড়ির সামনে যখন পৌঁছালাম ততক্ষণে ঝড়টা থেমেছে, অবশ্য বৃষ্টির তাতে বিরাম নেই। সকালে বাড়ির ছাদ থেকে কাগজের যে শিকলিগুলো ঝুলতে দেখেছিলাম এখন তার একটারও অস্তিত্ব নেই। দুজন রোগা কনস্টেবল প্রাণপণে ঠেকানোর চেষ্টা করছে সেই ভিড়টাকে। যে সদর দরজা দিয়ে সকালে বিনা বাধায় ভেতরে গিয়েছিলাম, এখন ভিড়ের কারণে সেখানে ঢুকতে বেশ বেগ পেতে হলো। সকালে দেখেছিলাম দোতলা সিঁড়ির মুখে পাথরের একটা নারী মূর্তি দাঁড় করানো ছিল, এখন সেটা দুটুকরো হয়ে মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। দোতলা শুরুর ঘরটাই পরাশর মল্লিকের। দরজাটা খোলা, উঁকি মেরে দেখলাম একখানা খাট আর ছোট্ট টেবিল ছাড়া আর কোনো আসবাবপত্র নেই। সারা ঘরে একটি মাত্র বড় জানলা, টেবিলে কিছু ছেঁড়া কাগজ জড়ো করে রাখা আছে। জানলার ঠিক নিচে মেঝের উপরে অনন্ত মল্লিক খালি গায়ে পা ছড়িয়ে মাথায় হাত দিয়ে বসেছিলেন। আমরা ঘরে ঢুকতেই তিনি ব্যোমকেশের হাত দুটো ধরে কাতর স্বরে বলে উঠলেন, এটা কি হলো ব্যোমকেশ? পুজোর সময় আমার সাথে এটা কি হলো? মা এত নিষ্ঠুর হলেন কি করে আমার উপরে? ও তো কারোর ক্ষতি করেনি কখনো। কোথায় কোথায় খুঁজে পাই ওকে? ওদিকে হিমুকেও পাওয়া যাচ্ছে না, লোক পাঠিয়েছি চারিদিকে, কিন্তু কোনো খবর পেলাম না। আরে আরে ও কি বাইরে দাঁড়িয়ে কেন? এসো এসো, ভেতরে এসো চিন্ময়। দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে এনাদের আলাপ করিয়ে দিই। কখন যে নিঃশব্দে ঘরে আরো একজনের আবির্ভাব ঘটেছে তা বুঝতেই পারিনি। অনন্ত মল্লিক প্রায় সাথে সাথেই আগন্তুকের সাথে আমাদের পরিচয় করিয়ে দিলেন। ব্যোমকেশ, ইনি হলেন রাজেন্দ্রপুর থানার ইন্সপেক্টর চিন্ময় শঙ্কর রুদ্র, আমার বাল্য বন্ধু। আর চিন্ময়, ওই তোকে বলেছিলাম না ওই বসন্ত কুঞ্জ আর ওই পুলিশ কমিশনার মিসিং এর ঘটনার ব্যাপারে, ইনি সেই ব্যোমকেশ বক্সী। আর ওনার বন্ধু বিখ্যাত সাহিত্যিক অজিত বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশ আর আমি হাত জোর করলেও ইন্সপেক্টর সাহেব প্রতি নমস্কারের ধার দিয়েও গেলেন না। সোজা অনন্ত মল্লিককে বললেন, আরে অনন্ত, এই সব ঘটনায় কেন বাইরের লোককে ভেতরে ঢুকতে দিয়েছিস? তোকে পই পই করে বলে দিলাম নিচে যাওয়ার আগে, এরাই তিলকে তাল করে। চিন্ময় বাইরের লোক না, আমি ওদের আমন্ত্রণ করেছি। আর ব্যোমকেশ তো আরে শখের গোয়েন্দা। জানি জানি, মাথা মুন্ডু কিছুই বুঝবে না, শুধু সস্তায় নাম কামানোর ধান্দা। বৌঠান হয়তো কোথাও গিয়ে ঝড়ে বৃষ্টিতে আটকে পড়েছে, থামলে চলে আসবে। আর আমি পরাশরের ব্যাপারটা দেখছি, বুঝলি? হায় রে বাঙালি, ব্যোমকেশের প্রতিভাকেই পুরা দেশের কেউ চিনল না। রাগে আমার মাথায় তখন আগুন জ্বলছিল, কিন্তু ব্যোমকেশের মুখের দিকে তাকিয়ে দেখলাম সে নির্বিকার। ঠোঁটের কোণে এক চিলতে হাসি ঝুলিয়ে রেখে সে তাকিয়ে রয়েছে চিন্ময় রুদ্রের দিকে। এবার ইন্সপেক্টর সাহেব আমার দিকে ঘুরে তাকালেন। কাঁচা পাখা চুল ভর্তি, মাথায় কুতকুতে ছোট ছোট চোখ দুটো হিংস্র শিকারীর মতন লাগছিল। ঘর থেকে প্রায় গলা ধাক্কা দেওয়ার মতন কণ্ঠে তিনি বলে উঠলেন, সে কি, এখনো দাঁড়িয়ে রয়েছেন? জানেন না এইসব কেসে ঘটনাস্থলে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ? আর প্রবেশ করলেও মিথ্যে কেলেঙ্কারিতে ফেঁসে যেতে পারেন মিস্টার বক্সী। ব্যোমকেশ আমার কাঁধে হালকা চাপ দিয়ে বলল, চলে এসো অজিত, ঠিকই বলেছেন উনি, আমরা বরং নিচেই যাই, চলো। বলেই ঘর থেকে বেরিয়ে গেল, সাথে সাথে আমিও। কিন্তু চৌকাঠ পেরিয়েই ব্যোমকেশ কি মনে হতেই আবার ঘরে ঢুকে অনন্ত মল্লিককে বলল, ও হ্যাঁ জ্যাঠামশাই, আমি গোয়েন্দা নই, সামান্য সত্যান্বেষী। মিথ্যের খোলস ছাড়িয়ে সত্যিকে বের করে আনাই আমার কাজ। নমস্কার, আজ চলি, পরে দেখা হবে।
ঘরের ভেতরটা কেমন গুমোট হয়ে উঠেছিল, তাই বাড়ির বাইরে পা রাখতেই ঠান্ডা হাওয়ায় অস্বস্তিটা কেটে গেল নিমেষেই। বৃষ্টি পুরোপুরি থেমে গেছে। ছেঁড়া ছেঁড়া কালো মেঘের আড়াল থেকে উঁকি মারছে চাঁদ। ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে বলল, একটু মণ্ডপের দিকে ঘুরে আসা যাক, চলো। মায়ের মুখটা দেখে একটু মনটাকে শান্ত করে আসে। বৃষ্টিতে পুকুর ধারের রাস্তাটা পুরো চটচটে কাদায় মাখামাখি হয়ে আছে। একটু অসাবধান হলে আচার খাওয়ার প্রবল সম্ভাবনা। পুকুরের ধার বরাবর বেশ কিছুটা অংশ লতা পাতার জঙ্গলে ভর্তি। বৃষ্টি থেমে যাওয়ায় সেই জঙ্গল থেকে ছিঁচি পোকার কুড়াস শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি মণ্ডপের দিকে। সেখান থেকে ভেসে আসা ঘণ্টা আর ঢাকের আওয়াজ বুঝিয়ে দিচ্ছে আরতির সময় আসন্ন। ব্যোমকেশদা, ব্যোমকেশদা। অন্ধকারের মধ্যে নারী কণ্ঠের আওয়াজে আমি চমকে উঠলাম। ব্যোমকেশ সিগারেটটা সঙ্গে সঙ্গে ফেলে ঘুরে দাঁড়ালো। আরে চঞ্চলা, এই অন্ধকারে কি ব্যাপার, কিছু বলবে? চঞ্চলা তৎক্ষণাৎ ঠোঁটে আঙুল দিয়ে বলে উঠল, আস্তে আস্তে, কেউ শুনতে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। অনেক কথা আছে ব্যোমকেশদা, এদিকে আসুন। সে আমাদের নিয়ে পুকুরের সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। অবাক হলাম, ও কোথায় নিয়ে চলেছে আমাদের। একটু আগের ভরা বৃষ্টিতে পুকুর প্রায় টইটুম্বর। সিঁড়ির ধার ঘেঁষে মোটা মোটা বটগাছের শিকড় অজগর সাপের মতো নেমে এসেছে জলের দিকে। মোটা মোটা শ্যাওলার আস্তরণ পড়েছে তাতে। কিন্তু দেখলাম ব্যোমকেশ দিব্যি নেমে যাচ্ছে চঞ্চলার সাথে। পাগল হয়ে গেছে নাকি ও? সিঁড়ির প্রায় শেষ ধাপে নেমে হঠাৎ ভূতবাজির মতন ওরা দুজন অন্ধকারে উদাও হয়ে গেল। আমি বুঝতে না পেরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। তারপর ফিসফিস করে ডাকলাম, ব্যোমকেশ, ব্যোমকেশ। অজিত, তুমিও না, এসো। বলেই আচমকা ব্যোমকেশ হাত ধরে হ্যাঁচকা টান মারলো, আর আমিও টাল সামলাতে না পেরে বটগাছের শিকড়গুলোর ফাঁকে ঢুকে পড়লাম। কি আশ্চর্য! প্রকৃতি এখানে তার আপন খেয়ালে বটগাছের শিকড়গুলো দিয়ে সিঁড়ির গা ঘেঁষে যেন এক টুকরো ছোট্ট ঘর তৈরি করেছে, যা বাইরের কারোর পক্ষে বোঝা অসম্ভব। অন্ধকারে আমরা তিনজন চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, আমি, ব্যোমকেশ এবং সত্য বসনসিক্ত এক রমণী। জায়গাটা এতটাই চুপচাপ যে আমরা একে অন্যের নিঃশ্বাসের আওয়াজ পর্যন্ত শুনতে পাচ্ছি। কিন্তু এই অস্বস্তিকর নীরবতা প্রথম ভঙ্গ করল চঞ্চলা। আমাকে আমাকে বাঁচান ব্যোমকেশদা, ভাই এখনো ছোট। এই মুহূর্তে আমার কিছু হয়ে গেলে ও তো ভেসে যাবে।